আরো একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে হ্যাটস অফ টু আওয়ার বিএসএফ। কারণ তারা কতটা পোলাইটলি মানুষের সাথে ব্যবহার করা যায় সেটা তিনি দেখিয়েছে। এবং যেখানে আমরা বাংলাদেশের পুলিশ যখন নৃশংসতা দেখেছি, মানে নিজের দেশের মানুষকে যারা ওইভাবে অকাত হয়ে মারতে পারে, সেখানে আমরা যে আমাদের বিএসএফদের দেখি কতটা পোলাইটলি তারা এই সিচুয়েশনটাকে সামলানোর চেষ্টা করছে, পুরো বাড়ির বড় দাদার মতো বোঝাচ্ছেন এবং খুব ফ্রেন্ডলি ওয়েতে বোঝাচ্ছেন। তাদের কাছেও কিন্তু বন্দুক রয়েছে, গুলি রয়েছে, পাওয়ারও রয়েছে, বাট তারা যদি এগুলো মেরে ওঠে তাদের উপর কিন্তু দায় বর্তাবে না, কারণ এত লোকের মাঝখানে দুই একটা লোক মারা গেলে তারা কিন্তু ওই রাইটসে মারা গেছে বা আন্দোলনে মারা গেছে এই হিসাবেই চালিয়ে দিতে পারা যায়। কিন্তু তারা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে, যেটা দেখে খুব ভালো লাগছে, নিজের দেশের জন্য গর্ব ফিল হচ্ছে। ইভেন অ্যাকচুয়ালি তো আমি বাংলাদেশের মানুষের কথা শুনতে পেলাম যে আমরা বাংলাদেশের পুলিশের সাথে মরতে চাই, আপনার হাতে মরতে চাই। মানে কতটা পরিমাণে আমরা বাংলাদেশের পুলিশের সন্ত্রাস ছড়িয়ে গেছে মানুষের মনের মধ্যে, এবং তারা জানে যে বাংলাদেশের পুলিশরা জাস্ট হাতও পাবে না তাদের গুলি মারার জন্য। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি সেনসিটিভ টপিক নিয়ে, কারণ আমরা জানি যে মানে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থা দেখা গেছে। যদিও তার আগেও অনেক কিছু ঘটে গেছে, কিন্তু অভিভাবকহীন দেশ থাকলে যেটা হয়, তো কিছু অসৎ মানুষ বা কিছু সন্ত্রাসী বলা যায় বা আগ্রাসী মানুষ, তারা হচ্ছে সংখ্যালঘুদের বা হচ্ছে কিছু অসহায় ব্যক্তিদের উপর এমনভাবে অকথ্য অত্যাচার শুরু করেছে, হত্যাকাণ্ড শুরু হয়েছে, যে বাংলাদেশে অনেক হিন্দুরা এখন ত্রাহি ত্রাহি অবস্থা এবং তারা ঠিক কি করবে, কোথায় যাবে ভেবে পাচ্ছে। এবং সেই হিসাবে তারা অনেক সময় মানে অনেকেই তারা ভারতে ঠাঁই পেতে চাইছে। তো সেই নিয়ে আজকের ভিডিও টাইটেল হচ্ছে দলে দলে সীমান্তে আসেন বাংলাদেশি হিন্দুরা, ফেরত পাঠালো বিএসএফ। আর এই সমস্ত কিছু আর কি ঘটছে শীতলকুচি সীমান্তে, এবং এটা আমরা একটা ফেসবুক পেজ থেকে পেয়েছি ভিডিওটা, যার নাম হচ্ছে তিস্তা টিভি। আপনারা দেখেছেন এর আগেও আমরা এই বিষয় নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা যথেষ্ট মানে দায়িত্বশীল মন্তব্য রেখেছিলাম এবং কিছু রেফারেন্সও দিয়েছিলাম। তো যাদের মনে হবে যে আপনারা ক্রিটিসাইজ করবেন এই ভিডিওটা দেখার পরে বা আমরা কিছু বলার পরে, তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন তার সাথে সাথে, এবং তারপরে আমাদের এখানে কমেন্ট করবেন। ব্যাপারটা একটু বলে দিই যারা আপনারা আগের ভিডিওটা দেখেননি। তো অ্যাকচুয়ালি আমরা এর আগে 2-3 দিন আগে একটা ভিডিও এনেছিলাম যেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত। তো যাতে ওই ধরনের ভিডিও উস্কানিমূলক না লাগে বা আপনারা যাতে এটা মনে না করেন যে আমরা উস্কানিমূলক ভিডিও আনছি, তো সেই জন্য আমরা কিন্তু অনেক রেফারেন্স এরকমও দেখিয়েছিলাম যেখানে সত্যি হিন্দুদের বাড়ির উপর অত্যাচার করা হচ্ছে, মন্দির পুড়ছে, আবার কোনটা ফেক নিউজ এগুলো তুলে ধরেছিলাম। হ্যাঁ মানে, এবং একাধারে এরকমও ভিডিও আমরা দেখিয়েছিলাম যেখানে হচ্ছে মুসলিম ভাইরা হিন্দু ভাইদের প্রোটেক্ট করছে, এবং এমন কিছু কমেন্টও ছিল যেখানে হচ্ছে হিন্দুরা বলছে যে হ্যাঁ আমাদের সত্যি হচ্ছে, এমন কিছু কমেন্ট এখানেও ছিল যেখানে বলছে যে না এগুলো ফেক। তো দুটো জিনিসই আমরা কিন্তু কন্ট্রাস্টটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আপনাদেরকেই বলেছিলাম যে আপনারা বলুন কি ঘটছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো এখানেও কিন্তু এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এখানেও কিন্তু আমরা এটাই বলবো যে আমাদের কিন্তু কোনো রকম ভাবে উদ্দেশ্য উস্কানিমূলক নয় বা ভুলভাল তথ্য স্প্রেড করা নয়, যেটা আমরা দেখছি। আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে অনেক ভারতীয় মিডিয়া মানে এই কমিউনাল রাইটস যাতে হয় সেই জন্য আর কি অনেক গুজব ছড়াচ্ছে। তো সেই ধরনের জিনিস থেকে আমরা বিরত থাকছি এবং যা দেখছি সেটার উপরই বিচার করে আমরা বলতে চাইছি, কোনো রকম ফেক নিউজ ছড়ানোর আমাদের মানে উদ্দেশ্য নয়। একদমই তাই। তো চলুন দেখে নিই এবার ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনার আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে শুরু করুন, সবাই মিলে ভিডিওটাকে শুরু করুন।
আপনারা যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরো পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, এই যে অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা একটা বুঝতে পারছেন যে শুনে আমার আগে কথা শুনে, যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তা ব্যাপারটা হচ্ছে কি, তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকে তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরাও বুঝতেছি, তারাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে, আচ্ছা শোনেন, ভাই আচ্ছা শোনেন, যেটা হচ্ছে আমাদের স্যারদের সাথে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, স্যার আমি এখন বলে থাকি, ঠিক আছে, আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সাথে আলোচনা করবেন। একজন কথা বলবেন, একটা কথা বলবেন। বুঝতেছি, কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না, আলোচনা সিস্টেম আছে এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যার সমাধান হবে। আমাদের স্যার এখান থেকে আলোচনা করে মানে সমস্যার সমাধান করা যায় না, সেটা আলোচনার মাধ্যমে হবে। এবং যেহেতু আমাদের স্যাররা আপনাদের স্যারের সঙ্গে কথা বলেছে এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন, ঠিক আছে, সুতরাং আজকে তো যান, গিয়ে দেখুন না। আপনারা আজকে প্রথম দিন এসছেন, আজকে প্রথম দিন এসছেন, আজকে গিয়ে তো দেখুন। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি বলুন তো কি করা যাবে? আমরা নিরাপদ চাই, আমরা নিরাপদ চাই। আচ্ছা কাকু, আপনি কি আছে, আপনি বলুন তো কিভাবে সমাধান করবো?
কি অবস্থা! নিজেদের দেশের প্রতি কতটা তিতিবিরক্তি চলে এলে ওই সমস্ত ব্যাপার আমাদের মনে হয় না। তোরা বীর হিন্দু বাংলার বাকি চাই যা দাঁড়তে নষ্ট করে থাকো। এখানে কেউ নিবে না, বাড়ি যাও। এর সাথে আমরা আরো একটা ভিডিও দেখে নেব, যেখানে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে অনেক হিন্দুরা একত্রিত হয়ে সমবেত হয়ে তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা তারা আন্দোলন করছে। তো চলুন এটাও দেখে নিই আমরা। আমরা দেখতে পাচ্ছি যে মানে অনেক মানুষ ভারতে প্রবেশ করার জন্য অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে এবং তারা মানে এটা হয় যখন আর কোনো অপশন থাকে না তখনই কিন্তু আমরা দেশ ত্যাগের কথা ভাবি, যেটা ৭১-এও কিন্তু ঘটেছিল। তো এতটাই হয়তো তাদের উপর অত্যাচার চলছে বা এতটাই তারা হয়তো সেই দেশের উপর তিতিবিরক্তি চলে এসেছে, অশ্রদ্ধা চলে এসেছে, অত্যাচার না চললেও তারা হয়তো কোথাও কি এতটাই ভীত বা কোণঠাসা যে জনগণের আক্রোশ তারা দেখতে পাচ্ছে যেভাবে যে মানুষের উপর নেমে আসছে। তো সেই তারা যেহেতু সংখ্যালঘু, তো তারা সেই ভয় থেকেও যাতে তাদের মানে ওপর আক্রোশ নেমে আসে বা তাদের যদি ঘরবাড়িও ভাঙচুর হয় এবং তারা যাতে প্রাণে বাঁচে, সেই প্রাণটাকে বাঁচানোর জন্য মানে দেখুন প্রাণ থাকলে কিন্তু অন্য জায়গায় কেউ নতুন করে শুরু করা যায়। তো সেই কথা ভেবেই হয়তো তারা ভারতে আসার চেষ্টা করছে। একদমই তাই, মানে এটা আমার মনে হয় সেই একদম অন্তিম পর্যায়ে যায় যখন নিজের দেশের প্রতি সেই ভরসাটাই আর থাকে না। বা আমরা না সবসময় আমরা যেমন বলি যে উই আর প্রাউড ইন্ডিয়ান, তো আমরা আমাদের দেশের জন্য সবসময় গর্ববোধ করি। আমরা কখনোই কিন্তু দেশ ত্যাগের কথা ভাবতে পারি না, কারণ এই দেশ আমাদের অনেক কিছু দিয়েছে এবং এই দেশ আমাদের জন্মভূমি, মাতৃভূমি। কিন্তু যখন এটা মানে একদমই কন্ট্রাস্টে যায়, বিপরীতে চলে যায়, যখন আর নিজের দেশের প্রতি মোহমায়া থাকে না, তখন মনে হয় শুধু প্রাণটুকু নিয়ে আমি বাঁচি, সেই মুহূর্তে কিন্তু তারা দেশ ত্যাগের জন্য বাধ্য হয়। এবং এই এত মানুষ কিন্তু সেই রাস্তা অবলম্বন করেছে যখন দেখছে যে তাদের কাছে আর কোনো অপশন নেই। তো এটা খুব চরম একটা পর্যায়ে। সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিগত দিক থেকে যদি আমি বলি, ওই ৭১-এর আগেই আর কি দেশ ত্যাগ করা হয়েছিল এবং সেদিক থেকে আমি ঠাকুমা দাদুর মুখে গল্প শুনেছি যে তাদের মানে মনের মধ্যে কতটা যন্ত্রণা এবং কতটা মানে ভয় নিয়ে তারা ইন্ডিয়াতে তখন চলে এসেছিল এবং নিজের মানে কেরিয়ার বলুন, তারপরে জমি জায়গা, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সমস্ত ছেড়ে এক কাপড়ে কিছু জিনিসপত্র নিয়ে, এবং ওখানকার টাকাও এখানে চলতো না, তো সেই মানে সোনাদানা নিয়েই মানে আসতে হয়েছে সেক্ষেত্রে, যাতে সোনার বিনিময়ে কিছু জিনিস আর কি এখানে পায়। তো সব মিলিয়ে আর কি একটা বিশাল ডামাডোল সিচুয়েশনের মধ্যে এখানে এসে আবার নতুন করে সবটা শুরু করা, এটা কিন্তু বিশাল কঠিন কাজ। এবং যে জিনিসটা হয়তো আগে হয়ে গেছে সেটা বর্তমান দিনে এনারে এলে যে কতটা সফলভাবে হবে, বা এখানকার রাজনৈতিক প্রেক্ষাপট বা আমাদের দেশের অনেক আইন রয়েছে এই অনুপ্রবেশ নিয়ে বা এই সমস্ত নিয়ে, ইভেন রিসেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট পাস হলো, সেখানেও অনেক কিছু ঘটে গেছে, অনেক ঘরবাড়ি জ্বলেছে, অনেক সবকিছু নিয়ে অনেক কঠিন এখন বাস্তবের পরিস্থিতিটা। তো সেই দিক থেকে দেখতে গেলে এই মানুষগুলো সত্যিই খুব অসহায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এতটা সহজ নয়, মানে এটা এ পাড়া ও পাড়া না যে আমরা চলে গেলাম, অনেক কিছু ব্যাপার থাকে। এবং মানে এটা আমাদের দেশের জন্য কঠিন, এতগুলো মানুষকে জায়গা দেওয়া, আমাদের এখানকার অর্থনীতির জন্য, মানে আমাদের এমনি এখানে এত বেকারত্ব, তো এটা একদম বাস্তব কথা। এবং তাদের জন্য ব্যাপারটা বুঝতে পারছে, তারা নিজের দেশে ভীত বা তারা আর চাইছে না ওই দেশে থাকতে, সেটাও আমরা বুঝতে পারছি। না অ্যাকচুয়ালি এই বিষয়টা হয়তো বাংলাদেশি ভাইরা মানে আমাদের মানে অপোজ করার আগে এই জিনিসটা আই থিঙ্ক বুঝতে পারবেন আপনারা, কারণ আপনাদের দেশে যখন রোহিঙ্গারা ঢুকে পড়েছিল এবং সেই রোহিঙ্গাদের যে ক্যাম্প রয়েছে সেই বেস ক্যাম্প চালানোর জন্য বাংলাদেশ সরকারের একটা হিউজ পরিমাণ খরচ হয়, এবং তার জন্য বাংলাদেশ সরকার কিন্তু মানে সারা বিশ্বে সমাদৃত যে তারা এত লোককে আশ্রয় দিয়েছিল। কিন্তু একটা দেশের পক্ষে এত লোককে আশ্রয় দিয়ে তাদের ভরণ পোষণ সমস্ত খরচা আর কি নিয়ে চালিয়ে বছরের পর বছর ধরে, মানে এই বিষয়টা পুরোটাই অনিশ্চিত।
চালানোটা মুখের কথা না, এবং সেদিক থেকে একটা নতুন বার্ডেন এসে পড়ে, এবং তার সাথে সাথে কোথাও গিয়ে আমাদের দেশে নিজের এত সমস্যা রয়েছে, সেখানে দাঁড়িয়ে এত লোককে নেওয়াটাও অনেক কঠিন। তো সেদিক থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক আপনারা সিচুয়েশনটা বুঝতে পারবেন। আজ এতগুলো মানুষ আসছে, কাল এদের দিকে আরো কিছু মানুষ আসবে, এবং এটা আনলিমিটেড ওয়েতে হয়ে যাবে না। তো এটা সত্যি খুবই মুশকিল ব্যাপার। তবে হ্যাঁ, এটাও ভালো লাগলো যে পরের যে ভিডিওটা আমরা দেখলাম, যেখানে হরে কৃষ্ণ তারা মুখে ধ্বনি দিয়ে তারা আন্দোলন করছে, এবং দেশটা তো তাদেরও, তারা সংখ্যালঘু হলেও দেশটা তাদের, এবং তাদেরও কিন্তু ইকুয়ালি বাঁচার ক্ষমতা বা অধিকার সবটাই রয়েছে, এবং সেটা তারা পরিস্ফুট করছে। এবং আমি জানি না, বা আমরা জানি না যে তাদের উপর সত্যি কোনো অত্যাচার হচ্ছে কিনা, বা কোণঠাসা হয়েছে কিনা, বা কোনো চান্স ভবিষ্যতে রয়েছে কিনা। কিন্তু যদি হয়ে থাকে, এটা হিন্দু বলে না, যে কোনো কারোর ক্ষেত্রে আমি বলছি, যদি হয়ে থাকে তাহলে এটা কখনোই কাম্য নয়, একদমই অনুচিত, অন্যায় এটা। এবং দেশটা সবার, প্রত্যেকের তাহলে গর্জে ওঠার অধিকার অবশ্যই রয়েছে। এবং আরো একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে হ্যাটস অফ টু আওয়ার বিএসএফ, কারণ তারা কতটা পোলাইটলি মানুষের সাথে ব্যবহার করা যায় সেটা কিন্তু তিনি দেখিয়ে দিলেন। এবং যেখানে আমরা বাংলাদেশি পুলিশ যেরকম নৃশংসতা দেখেছি, মানে নিজের দেশের মানুষকে যারা ওইভাবে অকাতরে মারতে পারে, সেখানে আমরা যদি আমাদের বিএসএফদের দেখি কতটা পোলাইটলি তারা এই সিচুয়েশনটাকে সামলানোর চেষ্টা করছেন, পুরো বাড়ির বড় দাদার মতো বোঝাচ্ছেন, এবং কত ফ্রেন্ডলি ওয়েতে বোঝাচ্ছেন। তাদের কাছেও কিন্তু বন্দুক রয়েছে, গুলি রয়েছে, পাওয়ারও রয়েছে, বাট তারা যদি এগুলো মেরেও নেয়, তাদের উপরেও কিন্তু দায় বর্তাবে না, কারণ এত লোকের মাঝখানে দুই একটা লোক মারা গেলে তারা কিন্তু ওই রাইটসে মারা গেছে বা আন্দোলনে মারা গেছে এই হিসাবেই চালিয়ে দিতে পারা যায়। কিন্তু তারা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে, যেটা দেখে খুব ভালো লাগছে, নিজের দেশের জন্য গর্ব ফিল হচ্ছে। ইভেন একজনের তো আমি বাংলাদেশের মানুষের কথা আমরা শুনতে পেলাম যে আমরা বাংলাদেশের পুলিশের হাতে মরতে চাই না, আপনার হাতে মরতে চাই। মানে ঠিক কতটা পরিমাণে আমার মনে হয় বাংলাদেশের পুলিশদের সন্ত্রাস ছড়িয়ে গেছে মানুষের মনের মধ্যে, এবং তারা জানে যে বাংলাদেশের পুলিশরা জাস্ট হাতও কাঁপবে না তাদের গুলি মারার জন্য। তো যাই হোক, মানে এটাও কিন্তু বেশ আমাদের ইমপ্রেস করলো, আমাদের যে বিএসএফ ভাইদের, তাদের যে ভূমিকাটা আমরা এখানে দেখতে পেলাম। এবং তার সাথে আমি আরেকটা কথাও বলতে চাই, এবং এই বিষয়টা কতটা সঠিক কিনা সেটা আপনারাই বলবেন, যে আমি যতদূর শুনেছি যে আওয়ামী লীগ হচ্ছে একটু হিন্দু ঘেঁষা আর কি দল ছিল, তো সেদিক থেকে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যেও প্রচুর হিন্দু নেতাও ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাদের ওপরে যে হামলা বা আক্রোশ হচ্ছে, বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা করা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, তো সেটা আওয়ামী লীগের ওপরে হচ্ছে, এবং তার মধ্যে হিন্দু মুসলিম উভয়ই পড়ছে। কিন্তু যেহেতু তারা হিন্দু, তো সেহেতু তাদের দিকটাকে আর কি বাড়িয়ে চাড়িয়ে আর কি কমিউনাল রাইট হিসাবে দেখানো হচ্ছে, যে হ্যাঁ হিন্দুদের ওপর মুসলিমরা আক্রমণ করছে বা এই সমস্ত বিষয়গুলো। বাট এটা কতটা ঠিক কতটা ভুল আপনারাই বলতে পারবেন। আর যদি এরকম হয়, আমি আবারও একই কথা বলবো, যে সমস্ত বিষয়টাই আপনারা এরকম নিজেদের হাতে মানে এই বিচার না তুলে নিয়ে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে আর কি তার সেই ট্রায়ালের মধ্যে দিয়ে যান, সেদিক থেকে হয়তো আপনাদের দেশের এই শান্তি বা এই যারা পালিয়ে আসছে তারাও নিজের মাতৃভূমিকে মাতৃভূমি বা দেশ ভাবতে পারবে, তাদেরকে এরকম অন্য দেশে মানে আশ্রয়হীনভাবে পালিয়ে আসতে হবে না। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই কনস্ট্রাকটিভ ওয়েতে, এবং সত্যি বাংলাদেশে কি চলছে, বা আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে যারা হিন্দু রয়েছেন তারা যদি ব্যাপারটাকে ভালোভাবে মানে দেখতে পারেন বা বলতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্ত হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।